এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন, একদিকে দীর্ঘ সীমান্ত বিরোধ, অন্যদিকে বিশ্বের অন্যতম বড় বাণিজ্য সম্পর্ক। কয়েক বছর আগেও দুই দেশের সম্পর্ক ছিল তীব্র উত্তেজনাপূর্ণ, কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা আবারও প্রশ্ন তুলেছে, দুই দেশ কি ধীরে ধীরে নতুন করে সম্পর্কের দিকে এগোচ্ছে? বিশ্লেষকদের মতে ভারত চীন সম্পর্ক সবসময় দ্বৈত বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। একদিকে প্রতিযোগিতা, অন্যদিকে সহযোগিতা। সীমান্তে উত্তেজনা থাকলেও অর্থনীতি, জলবায়ু, বাণিজ্য এবং বহুপাক্ষিক কূটনীতিতে দুই দেশকে নিয়মিত একসঙ্গে কাজ করতে হয়। এই সম্পর্কের ইতিহাসও বেশ জটিল। স্বাধীনতার পর দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার চেষ্টা করলেও 1962 সালের সীমান্ত যুদ্ধ সেই সম্পর্ককে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। এরপর বহু বছর ধরে সীমান্ত বিরোধ দুই দেশের মধ্যেই অবিশ্বাস তৈরি করে। 2020 সালের গালওয়ান সংঘর্ষ সেই সংকটকে আরও তীব্র করে তোলে এবং কূটনৈতিক সম্পর্কও বড় ধাক্কা খায়। তবে সাম্প্রতিক সময়ের পরিস্থিতিতে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠকে বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা, বাজারের প্রবেশাধিকার এবং সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশই সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার আগ্রহ দেখিয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে সব সমস্যা শেষ হয়ে গেছে। ভারত এখনও বলছে সীমান্তে স্থায়ী শান্তি ছাড়া পূর্ণাঙ্গ স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয়। অন্যদিকে চীনও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর কথা বললেও সীমান্তে বিরোধ বিষয়ে নিজেদের অবস্থান বজায় রেখেছে। ফলে আস্থা পুনর্গঠন এখনও দুই দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক দিক থেকেও সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার, তবে ভারত দীর্ঘদিন ধরেই বিশাল বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বিগ্ন। ভারতীয় শিল্পের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা এবং গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ নিশ্চিত করার দাবি নিয়মিত তুলে ধরা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতেও দুই দেশের সম্পর্কের গুরুত্ব বেড়েছে। ব্রিক্স, এসসিও এবং G20-র মতো বহুপাক্ষিক মঞ্চে ভারত ও চীন একসঙ্গে কাজ করে। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং পাকিস্তানের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক এই দুই বাস্তবতার সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ভারত চীন সম্পর্ক পুরোপুরি বন্ধুত্ব কিংবা পুরোপুরি বৈরিতার দিকে যাবে এমন সম্ভাবনা কম, বরং সীমান্তে সতর্কতা বজায় রেখেই অর্থনৈতিক কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি বাস্তববাদী নীতি দুই দেশ অনুসরণ করতে পারে। সব মিলিয়ে ভারত ও চীনের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিযোগিতা এবং সহযোগিতা দুই বাস্তবতাই পাশাপাশি চলছে। সীমান্ত বিরোধ এখনও অমীমাংসিত, কিন্তু কূটনৈতিক যোগাযোগও থেমে নেই। তাই আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে সীমান্তে শান্তি, পারস্পরিক আস্থা এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মোড় নিয়েছে। এবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান বলছে, যদি তাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং চলমান উত্তেজনায় পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। তাদের বক্তব্য, কূটনৈতিক সমাধানের পরিবর্তে সামরিক চাপ অব্যাহত থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট পক্ষগুলোকে বহন করতে হবে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে এখানে সামান্য অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা নতুন কিছু নয়। অতীতেও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের সময় এই সমুদ্রপথ নিয়ে একাধিকবার সতর্কবার্তা এবং পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বিষয়টি আরও স্পর্শকাতর করে তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা তাদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। মার্কিন নৌবাহিনী ও মিত্র দেশগুলোর বাহিনী পারস্য উপসাগর এবং আশেপাশের এলাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে ওয়াশিংটনও এখনও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমন কোনো ইঙ্গিত দেয়নি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে দুই পক্ষই একাধিক শক্ত অবস্থান প্রদর্শন করছে। অন্যদিকে পদ্মার আড়ালে কূটনৈতিক যোগাযোগ মাধ্যমও অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি সম্পূর্ণ সংঘাতের দিকে যাবে নাকি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে জ্বালানি বাজারের বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী ঘিরে নতুন কোনো সংকট আন্তর্জাতিক তেলের দাম দ্রুত বাড়িয়ে দিতে পারে। কারণ বিশ্ববাজারে সরবরাহের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হলে বিনিয়োগকারী এবং ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ওমান, কাতার এবং আরও কয়েকটি আঞ্চলিক দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তাদের মতে সামরিক উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উভয় পক্ষের বক্তব্যে কঠোর ভাষা থাকলেও এখনো পূর্ণ মাত্রার সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে মাঠের পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের নতুন সতর্কবার্তা আবারও প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের সংকট এখনো শেষ হয়নি এবং সামরিক পরিস্থিতির উপর নির্ভর করবে উত্তেজনা কমবে নাকি নতুন করে আরও বড় সংকটের সূচনা হবে। ভারতের রাজনীতিতে গত কয়েক সপ্তাহে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু একটি ছাত্র আন্দোলনের গল্প নয়, বরং নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তিরও বড় একটি বার্তা। বহু বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন দেখিয়ে দিয়েছে ভারতের তরুণ ভোটারদের উপেক্ষা করা আর সহজ হবে না। প্রশ্ন হলো, কেন এত দ্রুত সফল হলো এই আন্দোলন? অনেকের মতে এর প্রথম কারণ ছিল আন্দোলনের মূল ইস্যু। এটি কোনো ধর্মীয় বা দলীয় প্রশ্ন থেকে শুরু হয়নি, বরং শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্যোগ থেকে এর জন্ম। ফলে বিভিন্ন রাজ্য, ভাষা ও সামাজিক পটভূমির তরুণরা একই দাবিতে একত্রিত হতে পেরেছিলেন। দ্বিতীয় কারণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মে আন্দোলনের প্রতিটি মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশের হাতে ফুল তুলে দেওয়া, চকলেট উপহার দেওয়া কিংবা ব্যঙ্গাত্মক পোস্ট, এসব কন্টেন্ট মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রচলিত রাজনৈতিক প্রচারণার বদলে হাস্যরস, মিম ও ডিজিটাল কন্টেন্টকে আন্দোলনের ভাষা হিসেবে ব্যবহার করা হয়, যা বিশেষ করে জেন জি প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল আন্দোলনের নেতৃত্ব। বিশ্লেষকদের মতে আন্দোলনের নেতারা উত্তেজনাপূর্ণ ভাষার বদলে শান্ত, সংগঠিত এবং তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরেন। ফলে অনেক সাধারণ মানুষও এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। এমনকি রাজনৈতিক মতাদর্শের ভিন্ন অবস্থানে থাকা অনেক নাগরিকও শিক্ষা সংস্কারের দাবিতে সমর্থন জানান। আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচকদের মতে এতে আন্দোলন থেমে যাওয়ার বদলে বরং আরও বেশি জনসমর্থন পায় এবং জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে আসে। এরপর আসে সবচেয়ে আলোচিত ঘটনা। দীর্ঘ বিক্ষোভের পর ভারতের প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। অনেক বিশ্লেষক এটিকে আন্দোলনের প্রতীকী বিজয় হিসেবে দেখেছেন, তবে একই সঙ্গে তারা বলেছেন, একজন মন্ত্রীর পদত্যাগ সব সমস্যার সমাধান নয়। প্রকৃত পরিবর্তন নির্ভর করবে শিক্ষা সংস্কার, পরীক্ষা ব্যবস্থার সচ্ছলতা এবং সরকারের ভবিষ্যৎ পদক্ষেপের উপর। রাজনৈতিক বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো, এই আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। গত এক দশকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির শক্তিশালী উপস্থিতি ছিল বড় রাজনৈতিক সম্পদ, কিন্তু এবার একই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণরা নিজেদের বক্তব্য কোটি মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করিয়ে দিচ্ছেন, একটি সফল আন্দোলন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিবর্তন এক বিষয় নয়। এই আন্দোলন ভবিষ্যতে ভারতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে তরুণদের এই সংগঠিত শক্তি ভবিষ্যতে একইভাবে সক্রিয় থাকে কিনা এবং সরকার ঘোষিত সংস্কারগুলো বাস্তবে কতটা কার্যকর হবে তার উপর। সব মিলিয়ে ককরোচ আন্দোলন শুধু একটি ছাত্র আন্দোলন নয়, এটি ভারতের নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগুলোর একটি বড় উদাহরণ হয়ে উঠেছে। এই আন্দোলন দেখিয়েছে ডিজিটাল যুগে একটি স্মার্টফোন, একটি ভাইরাল ভিডিও এবং একটি সাধারণ দাবি কখনো কখনো পুরো দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত আবার নতুন মোড় নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা বিবেচনা করেছেন। এর মধ্যে ইরান একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হয়, কিন্তু ইরানের কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। তাদের বক্তব্য শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী সমাধান এবং হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর স্পষ্ট সমাধান ছাড়া নতুন কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে ম্যাসিভ অ্যাটাক বা বড় আকারের সামরিক অভিযানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, যদিও তিনি এটিও বলেছেন যে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ভাষায় সব ধরনের বিকল্পই এখন আলোচনায় রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের টানা কয়েক রাত ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে, তবে উভয় পক্ষের অনেক দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই জলপথ দিয়ে যায়। ফলে সংঘাত আরও বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। ইতোমধ্যে তেলের দাম ঊর্ধ্বগতি হওয়ার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বেড়েছে। এদিকে কাতার, মিশর, পাকিস্তান সহ কয়েকটি দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই আলোচনার পথ খোলা রাখা। তবে এখন পর্যন্ত এসব প্রচেষ্টার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও অব্যাহত রয়েছে। ফলে যে কোনো নতুন হামলা বা ভুল পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং ট্রাম্পের সম্ভাব্য বড় সামরিক অভিযানের ইঙ্গিত মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। আগামী কয়েকদিনের রাজনৈতিক এবং সামরিক সিদ্ধান্তই নির্ধারণ করবে পরিস্থিতি নতুন সংঘাতের দিকে যাবে নাকি আবারও আলোচনার টেবিলে ফিরবে। ভারতের চলমান ছাত্র আন্দোলনে এসেছে বড় এক মোড়। কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চলা বিক্ষোভ, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই ঘটনাকে চলমান ছাত্র আন্দোলনের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সাম্প্রতিক বিষয়ে ভারতের বিভিন্ন রাজ্যে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ ছিল জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার অনিয়ম এবং সরকারি জবাবদিহির অভাবে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এসব দাবিকে সামনে রেখে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে দেশব্যাপী যুব আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনের একটি বড় মুখ হয়ে ওঠে ককরোচ জনতা পার্টি, সিজেপি নামে পরিচিত প্রতীকী যুব আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তর সব জায়গায় তাদের কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার। শুরুর দিকে মোদী সরকার জানিয়েছিল শিক্ষামন্ত্রীকে অপসারণের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসলেও পদত্যাগের দাবি মেনে নেওয়া হবে না বলে জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। আন্দোলন অব্যাহত থাকে, বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে। অবশেষে শনিবার ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, দেশের তরুণদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন তার পদত্যাগের মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে এবং শিক্ষা সংস্কার নিয়ে নতুন করে কাজ করা সম্ভব হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগের খবর প্রকাশের পর দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের আনন্দ উল্লাস দেখা যায়। অনেকেই জাতীয় পতাকা হাতে মিছিল করেন, মিষ্টি বিতরণ করেন এবং এটিকে শান্তিপূর্ণ আন্দোলনের বিজয় হিসেবে তুলে ধরেন। তবে আন্দোলনের নেতারা জানিয়েছেন শুধু একজন মন্ত্রীর পদত্যাগেই তাদের আন্দোলন শেষ হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় বাস্তব সংস্কার, প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের দাবি বহাল থাকবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। কারণ দীর্ঘদিন পর দেশব্যাপী জনচাপের মুখে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ ঘটল।
বিশ্লেষকদের ধারণা এই ঘটনা ভারতের তরুণ ভোটারদের রাজনৈতিক প্রভাব এবং সংগঠিত ছাত্র আন্দোলনের শক্তিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পরীক্ষার নিরাপত্তা আরও শক্তিশালী করার কাজ চলবে। একই সঙ্গে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব মিলিয়ে ভারতের চলমান ছাত্র আন্দোলন একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও আন্দোলনের নেতারা বলছেন এটি কেবল প্রথম ধাপ। এখন তাদের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে। আগামী দিনগুলোতে সরকার কি কি পদক্ষেপ নেয় এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হয় সেদিকেই নজর থাকবে পুরো ভারতের। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা শিবিরে নেমে এসেছে হতাশার ছায়া। তবে পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে দলের কয়েকজন তারকা ফুটবলারের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস এবং লিওনেল মেসির বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে ফাইনালের পর আসলে কি বলতে চেয়েছিলেন তারা। ফাইনাল শেষ হওয়ার কিছু সময় পর রদ্রিগো দি পল একটি সংক্ষিপ্ত বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, সময় পেরিয়ে গেলে বোঝা যায় একটি ম্যাচের ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে। এই একটি বাক্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এর নানা ব্যাখ্যা দেওয়া শুরু করে, যদিও দীপল নিজে এ বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। অন্যদিকে এনজো ফার্নান্দেসও নিজের প্রতিক্রিয়ায় পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনাকে ঘিরে সমালোচনার কথা উল্লেখ করেন। তার ভাষ্য, দলের বিরুদ্ধে অনেক ভিত্তিহীন অভিযোগ এবং ষড়যন্ত্রের গল্প ছড়ানো হয়েছিল। তিনি দাবি করেন আর্জেন্টিনার সাফল্য ও উদযাপন অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। এসব মন্তব্যের আগেই টুর্নামেন্ট চলাকালীন আর্জেন্টিনাকে ঘিরে একটি বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। ইংল্যান্ডের বিপক্ষে জয় উদযাপনের সময় কয়েকজন ফুটবলার ল্যাস ম্যালভিনাস সন আর্জেন্টিনাস লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ম্যালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধ থাকায় ঘটনাটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ বিষয়ে আলোচনা হলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শাস্তির ঘোষণা পাওয়া যায়নি। এদিকে ফাইনালের আগে ড্রেসিং রুমে লিওনেল মেসির দেয় একটি অনুপ্রেরণামূলক বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে অধিনায়ক সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ম্যাচের শুরু থেকেই মাথা ঠান্ডা রাখতে হবে, বাইরের সবকিছু বলে খেলার দিকেই মনোযোগ দিতে হবে। একই সঙ্গে একে অপরের জন্য এবং দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত আর্জেন্টিনার হাতে ওঠেনি, তবে ফাইনালের পর ডি পলের আবেগঘন বার্তা, এনজো ফার্নান্দেসেরও মন্তব্য এবং মেসির অনুপ্রেরণামূলক বক্তব্য মিলিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দলটির মানসিক অবস্থা নিয়ে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট নিয়ে নানা ধরনের ব্যাখ্যা ও জল্পনা ছড়ালেও এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো গোপন ঘটনা বা অতিরিক্ত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাই এসব বার্তার অর্থ নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নেই। ফাইনালের হার আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা ছিল, কিন্তু তাদের বার্তাগুলো দেখিয়ে দেয় এই পরাজয় শুধু ম্যাচের ফল নয়, এটি ছিল একটি দীর্ঘ বিতর্কিত এবং আবেগঘন বিশ্বকাপ অভিযানের সমাপ্তি।